আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাই ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের আজকের এই দূরশিক্ষণী ক্লাসে। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে সংকলিত বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষনাথ কবিতাটিকে নিয়ে। কপোতাক্ষনাথ কবিতাটি মূলত বাংলা সাহিত্যের এক অনবদ্য সম্পদ, অর্থাৎ বাংলা সাহিত্যে যিনি চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক, তার অন্যতম প্রধান একটি কাব্য কপোতাক্ষনাথ। আমরা মূলত আজকে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। কপোতাক্ষনাথ কবিতাটি আলোচনা করবার পূর্বে আমরা যদি কবিতাটির নামটির ডাগায় দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে নদ নদ শব্দটি কিন্তু আমাদের কাছে অধিক পরিচিত নয় নদীর তুলনায়, কারণ নদী শব্দটা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু নদ এই শব্দটি কিন্তু আমাদের কাছে ততটাও পরিচিত নয়। তাহলে আজ আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কোথায়। নদ এবং নদী মূলত একই জিনিস, তবে তার মধ্যে যে প্রধান পার্থক্য, সেই পার্থক্যের জায়গাটি হচ্ছে যে নদ প্রবাহিত হয় একেবারে পর্বত থেকে সৃষ্ট হয়ে, প্রবাহিত হয়ে অনেক শাখা প্রশাখা সৃষ্টি করে এবং পরিশেষে গিয়ে সমুদ্রে মেলে। তবে নদ এই ব্যাপারটিতে একটু আলাদা, এটির জন্ম পর্বতে হয় সত্য, কিন্তু এটি কোনো শাখা প্রশাখা সৃষ্টি করে না, একেবারেই সমুদ্রে গিয়ে মেলে। আমাদের দেশে এরকম একটি নদ হচ্ছে কপোতাক্ষ নদ, যেটি যশোর জেলায় পাশ থেকে প্রবাহিত হয়ে গেছে। এরকম আরো একটি নদ আছে যার নাম ব্রহ্মপুত্র নদ, মিশরে আছে বিখ্যাত নীল নদ। তো এই নদগুলো আসলে নদীর থেকে আলাদা এই অর্থে যে এর কোনো শাখা প্রশাখা নেই। আমাদের আজকের কবিতার যে কবি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত, তিনিও কিন্তু এরকম একটি নদের পাশে তার শৈশব এবং কৈশোরকালীন জীবন কাটিয়েছেন। সেই কবিতার কপোতাক্ষ নদ নিয়ে আজ আমরা আলোচনা করব। কবিতাটা শুরু করবার পূর্বে আমাদেরকে আসলে এই কবির ব্যক্তি জীবন সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার, কারণ অন্যান্য সাহিত্যের যে উপকরণগুলো আছে, যেমন আমরা গল্প, উপন্যাস ইত্যাদি জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে যিনি লেখক আছেন বা প্রাবন্ধিক আছেন বা সাহিত্যিক আছেন, তার কল্পনা শক্তির থেকে তিনি কিছু কল্পনার কিছু চরিত্রায়ন করেন। তবে কবিতা বিষয়টি একটু অন্যরকম। আমার মনে হয় যে কবিতাতে কিন্তু তার ব্যক্তি জীবনের প্রভাব সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তো কপোতাক্ষ নদ কবিতাটিও তার ব্যতিক্রম নয়। এটি মূলত কবির একেবারে এমন একটি সময় রচনা করা কবিতা যখন তিনি নিজ দেশ ত্যাগ করে পরদেশে পাড়ি জমিয়েছেন এবং সেখানে বসে তার যে শৈশবের কৈশোরের এই কপোতাক্ষ নদকে স্মৃতিচারণ করছেন এবং সেই স্মৃতিকাতরতার মধ্যে যে দেশপ্রেম ফুটে উঠেছে, সেই বিষয়টি আমরা দেখতে পাবো। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছে 1824 সালে। এই সালটার দিকে যদি আমরা তাকাই, বাংলা সাহিত্যের যুগ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল। অর্থাৎ বাংলা সাহিত্যকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমত আমরা ভাগ করতে পারি প্রাচীন যুগ, যার সময়কাল ধরে নিতে পারি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ অবধি। মধ্যযুগ, এই সময়টাকে আমরা ভাগ করতে পারি 1201 থেকে 1800 সাল অবধি। এবং আধুনিক যে যুগ, সে আধুনিক যুগকে আমরা ভাগ করতে পারি 1801 থেকে বর্তমান অবধি যে সময়কাল চলছে। এবং মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বাংলা আধুনিক সাহিত্যের একেবারে জন্ম লগ্ন বলা যেতে পারে। এর জন্য মাইকেল মধুসূদন দত্তকে অনেকে আধুনিক কবিতার জনক বলেও অভিহিত করেন। একই সঙ্গে যে শুধুমাত্র কবিতা নয়, তিনি বাংলা সাহিত্যের প্রথম সফল মহাকাব্য রচনা করেছেন, এর জন্য তাকে বাংলা সাহিত্যের মহাকবিও বলা হয়। একই সাথে তিনি বাংলা সাহিত্যের সফল মৌলিক নাটক শর্মিষ্ঠার রচয়িতাও। তো আমরা যদি তার জন্মসালের দিকে একটু তাকাই, যে 1824, তার মানে 1801, অর্থাৎ যখন বাংলা সাহিত্য একেবারে আধুনিক বাংলা সাহিত্য আরো ভালো করে বলতে গেলে জন্ম নিচ্ছে, তখন থেকে তিনি মূলত তার কিছু বছর পরে তার যে কাব্য সাধনা সেটি শুরু করেন। তো তার ব্যক্তি জীবনের দিকে যদি তাকাই, তিনি জন্মগ্রহণ করেছেন যশোরের সাগরদারি গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবার, এবং তার বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত। তিনি মূলত একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং সেই সময়কার অর্থাৎ ইংরেজ উপনিবেশ সময়কালে একজন আইনজীবী হওয়ার বদলতে তার সঙ্গে সেই সময়কার উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তাদের সঙ্গে ওঠা বসা ছিল। এই যে ওঠা বসা এবং এই যে সামাজিকীকরণ, এই সামাজিকীকরণের প্রভাব আমরা মধুসূদনের জীবনেও দেখতে পাই। তিনি মূলত তার জীবন আচরণে বাঙালিয়ানা থেকে কিছুটা ইয়াং বেঙ্গল, অর্থাৎ তারা একটু পাশ্চাত্য যে লোকেদের যে জীবন আচরণ সেটি অনুসরণ করার চেষ্টা করতে থাকেন। তো এর ফলশ্রুতিতে তিনি তার পড়াশোনা শুরু করেছিলেন
এবং হিন্দু কলেজে পড়াকালীন সময় তার যে কাব্য প্রতিভা একেবারে উন্মেষ ঘটে। এবং এই ক্রমান্বয়ে তিনি ধীরে ধীরে দেখতে থাকলেন, যে তিনি অনুমান করতে থাকলেন যে আসলে আমার দেশের যে বাঙালি যারা আছেন সেই সময়টা তারা ততটা উচ্চশিক্ষিত ছিল না, এবং সে অনুভব করতে থাকে যে আমার এই কাব্য প্রতিভার মূল্যায়ন, যথাযথ মূল্যায়ন হয়তো এই বাঙালিরা করবে না। এর জন্য তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পরদেশে পাড়ি জমাবেন, অর্থাৎ তিনি ফ্রান্সে গমন করবেন, বা ইংল্যান্ড হয়ে মূলত তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন। তো এই যে তার গমনের উদ্দেশ্য ছিল যে তার কাব্য প্রতিভার মূল্যায়ন পাওয়া, এবং সেই উদ্দেশ্যে তিনি 1843 সালে তিনি কি করলেন, তিনি তার নিজ ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এবং এই কারণেই কিন্তু তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। হ্যাঁ, তার পিতৃপ্রদত্ত নাম ছিল মধুসূদন দত্ত, কিন্তু তিনি যখন 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, তার নামের শুরুতে যুক্ত হলো মাইকেল শব্দটি। তো এই মাইকেল শব্দ যুক্ত হবার পরে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে গেলেন, সেখানে তিনি লেখালেখি শুরু করলেন। কিন্তু দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় এই যে তিনি আসলে যে মূল্যায়নটা চাইলেন সেটি কিন্তু তিনি ইউরোপে গিয়েও আসলে সেই মূল্যায়নটি পেলেন না। এবং সেই সময়টাতে তিনি কিন্তু প্রায় 102টি, আমরা যে সংখ্যাটার দিকে তাকাই, 102টি সনেট রচনা করলেন। 102টি সনেট রচনা করলেন। এর পূর্বেই তিনি বাংলায় থাকার সময় মেঘনাদ বধ কাব্য রচনা করেন। এটি মূলত রামায়ণ। এই রামায়ণ উপাখ্যানকে তিনি তার আঙ্গিক থেকে ব্যাখ্যা করেছেন, এবং প্রথম সফল মহাকাব্য বলা হয় কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তকেও। যাই হোক, আমরা সেই দিকে আর না যাই, আমরা এবার একটু আলোচনা করতে চাই যে সনেট বা চতুর্দশ পদী কবিতাটি কি আসলে। এই সনেট বা চতুর্দশ পদী কবিতাটা আমরা যখন কবিতার আলোচনার দিকে যাব তখন আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। তবে এর নাম থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে চতুর্দশ মানে 14, তাই না? তার মানে এই কবিতাতে মোট 14টি চরণ থাকবে, এবং এই 14টি চরণ একটা বিশেষ নীল বিন্যাসে থাকবে। কবিতাটির প্রথম যে 8 লাইন আমরা দেখতে পাবো, সে 8 লাইনে কবিতার ভাবের প্রবর্তনা করবেন। ভাবের প্রবর্তনা বলতে আমরা কি বুঝি, যে তার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা তার মনের যে ভাবের রস, তিনি প্রথম 8টি চরণে সেটি ব্যাখ্যা করবেন, এবং পরবর্তী যে 6টি চরণ আছে সেই 6টি চরণে তিনি তার যে ভাবের পরিণতি, অর্থাৎ এই ভাব তার মধ্যে জাগরণ হওয়ার পরে তার মধ্যে যে এক অনুভূতি হলো, সেই অনুভূতির একটা জেস্চার আমরা সেই কবিতার শেষ 6 লাইনে গিয়েই পাবো। তো এই হচ্ছে মূলত আমাদের কবিতার যে শুরু হওয়ার প্রারম্ভিক আলোচনা। এ পর্যায়ে আমরা চলে যাব কবিতার মূল আলোচনায়, অর্থাৎ কবিতাটি আমরা পাঠ করব এবং সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত কি বলতে চাইলেন সেটি আমরা অনুসন্ধান করার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটির প্রথম 8টি চরণ তথা অষ্টক বলে যাকে আমরা অভিহিত করছি। পূর্ব আলোচনায় আমরা বলেছিলাম যে এই অষ্টকে কবির মনের ভাবের প্রবর্তনা হবে। তো আমাদের পূর্ব আলোচনা থেকে একটু যদি সূত্র ধরে বলতে চাই যে কবির জন্ম হয়েছিল যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। সেই গ্রামের পাশ থেকে বয়ে চলেছে সেই কপোতাক্ষ নদ, এবং কবি কিন্তু চলে গেছেন পরদেশে সাহিত্য সাধনার জন্য, কিন্তু সেখানে বসেও তিনি কিন্তু তার সেই প্রিয় কপোতাক্ষ নদের কথা স্মরণ করছে, অর্থাৎ তিনি স্মৃতিকাতর হয়ে পড়ছেন। তো এই কবিতার একেবারে প্রথম যে চরণটা আছে সেখানে একটা শব্দ সতত, সতত হে নদ তুমি পরম মোর মনে, অর্থাৎ কবি সর্বদা, সতত শব্দের অর্থ সর্বদা, সতত হে নদ তুমি পরম মোর মনে, অর্থাৎ কবি এই কপোতাক্ষ নদের কথা সবসময় স্মরণ করছেন। সতত তোমার কথা ভাবি এ বিরলে, বিরলে শব্দের অর্থ একান্তে, নিরিবিলি। তাহলে কবি যখন একান্তে অথবা নিরিবিলি থাকছেন তখন কিন্তু তিনি এই যে কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের কথাই স্মরণ করছেন। তার মানে এই প্রথম দুটি চরণে আমরা দেখতে পাচ্ছি যে কবি যখনই একাকী থাকছেন অথবা কবি সব সময় তার মনে অন্তরে সেই কপোতাক্ষ নদ চির জাগরুক হয়ে আছে, এই জায়গাটাতে কিন্তু আমরা স্মৃতিকাতরতা দেখতে পাচ্ছি। সতত যেমতি লোক নিশার স্বপনে, নিশা শব্দের অর্থ রাত। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন রাতে ঘুমাই তখন কিন্তু আমরা অনেকে স্বপ্ন দেখি। এবার এই স্বপ্ন নিয়ে কিন্তু বিভিন্ন মানুষজন বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন, সেই তথ্যগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব অবশ্যই। তবে এখন আমরা যে স্বপ্নটা আসলে
কোথা থেকে উদ্ভূত হয়? অনেকে মনে করেন, অনেক তাত্ত্বিকরা মনে করেন যে স্বপ্ন মূলত আমরা যা কল্পনা করি, আমাদের চিন্তায় অবচেতন মনে যা সবসময় ঘটতে থাকে তাই কিন্তু স্বপ্ন। তো সতত যেমতি লোক নিশার স্বপনে শুনি মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই একা নামি ভ্রান্তির ছলনে। অর্থাৎ কবি যখন রাতে, অর্থাৎ রাতে ঘুমাচ্ছেন, তখন তিনি যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নেও তিনি সেই কপোতাক্ষ নদ, সেই নদের যে কলকল শব্দ করে বয়ে চলা, সেই বয়ে চলার শব্দ শুনতে পাচ্ছেন। কিন্তু এই শোনাটা কি আসলে বাস্তবিক অর্থে শোনা? মোটেই না। এই শোনাটা কিন্তু তার সেই কাল্পনিক শোনা। তো এই জন্যই বলছি জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মূলত হচ্ছে কি ভুল, আর ছলন শব্দের অর্থ হচ্ছে ছলনা। তাহলে তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারছি যে তার কল্পনায় যে চিরজাগরুক কপোতাক্ষ নদ, সেই কল্পনায় কিন্তু তিনি দ্রবীভূত হয়ে আছেন। অর্থাৎ তার চিন্তা চেতনা মনন সব জায়গায় সেই কপোতাক্ষ নদ। এবার এই কপোতাক্ষ নদ কিন্তু শুধুমাত্র নদ নয়, বরং তার দেশ মাতৃকা, তার নিজের দেশ, তার ছোটবেলা সবকিছুর সঙ্গেই এই কপোতাক্ষ নদকে কেন্দ্র করেই গড়ে ওঠা। তো কবি আসলে পরদেশে গিয়েও নিজের দেশ, দেশের মানুষ, দেশের মানুষের জীবন আচরণ কোনো কিছু ভুলতে পারছেন না, এবং সেটা তার স্বপ্নে, তার মননে, তার চিন্তা চেতনায় একেবারে চিরজাগরুক। এবার পরের যে লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি, বহু দেশ দেখিয়াছি বহু নদদলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। খুব অদ্ভুত সুন্দর একটা লাইন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে দেখেছেন এবং অনেক নদীর কাছে তিনি গিয়েছেন। আমরা স্বভাবতই দেখি যারা কবি হয়ে থাকেন, সাহিত্যিক হয়ে থাকেন, প্রকৃতির সঙ্গে তাদের যোগাযোগটা কিন্তু অন্যান্য মানুষের চাইতে খুব বেশি। তার মানে যেহেতু মাইকেল মধুসূদন দত্ত পৃথিবীর অনেক নদী দেখেছেন, স্বাভাবিকভাবেই পৃথিবীর প্রতিটা নদী তাকে আকৃষ্ট করতে পারে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু এই কপোতাক্ষ নদ কিন্তু সেই অর্থে মাইকেল মধুসূদন দত্তকে যেভাবে আকৃষ্ট করেছে, পৃথিবীর আর কোনো নদী সেই সক্ষমতা অর্জন করতে পারেনি। তাই তিনি কি বলছেন যে বহু দেশ দেখিয়াছি বহু নদদলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। এই কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ কবিকে যেভাবে আগলে রেখেছেন, কবির শৈশব কৈশোরের যে স্মৃতি, তার যে জীবনযাপন, সেটাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে, পৃথিবীর আর কোনো নদী সেই সক্ষমতা অর্জন করতে পারেনি। তাই কিন্তু তিনি বলছেন যে বহু দেশ দেখিয়াছি বহু নদদলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। এরপরে আমার সব থেকে প্রিয় যে একটা চরণ, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। দেখেন, এই যে আমরা যখন শিশু ছিলাম, তাই না, আমাদের অস্তিত্বের সঙ্গে কিন্তু আমাদের মাতৃদুগ্ধ বা মায়ের বুকের দুধ ওতপ্রোতভাবে জড়িয়ে। আজ আমরা যে এত বড় হয়েছি, রক্ত মাংসের মানুষ হয়েছি, সবল হয়েছে, তার অস্তিত্ব কিন্তু সেই আমাদের মা। অর্থাৎ আমরা জন্মের পর যখন ক্ষুধার্ত ছিলাম, তিনি কিন্তু আমাদেরকে তার দুগ্ধ পান করিয়ে আমাদের এই যে জীবন, এই জীবনটা বাঁচিয়েছিলেন। ঠিক কবি দেখেন কি সুন্দর করে এখানে ফুটিয়ে তুললেন যে এই পুরো দেশ মাতৃকাটা তার কাছে মায়ের মতন, এবং এই কপোতাক্ষ নদ সেই মায়ের বুকের দুগ্ধের মতন, অর্থাৎ দুধের মতন। তার মানে কবির অস্তিত্বে কিভাবে এই কপোতাক্ষ নদ জড়িয়ে আছে। পুরো দেশটাই তার মা, যাকে, যেই মা তাকে সস্নেহে আগলে রেখেছে, এবং কবির অস্তিত্বের সঙ্গে সেই কপোতাক্ষ নদ মায়ের দুধের পরিপূরক হয়ে কাজ করছে। কি সুন্দর রূপক তিনি ব্যবহার করেছেন। আচ্ছা, এবার আমরা একটু তাত্ত্বিক আলোচনায় যাই। কবিতার এই যে 8টি চরণ আমরা দেখলাম, সেই 8টি চরণকে বলা হয় অষ্টক। আমরা দেখেন এখানে যদি দেখি অষ্টক, এবং এই 8টি চরণেই কিন্তু কবি কি করেছেন বলেন তো? ভাবের প্রবর্তনা, অর্থাৎ তার মনে যে ভাবের উদ্গীরণ হয়েছে, সেই ভাব কিন্তু তিনি এই 8টি চরণে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরপরে আরো একটা বিষয় আমরা দেখব যে কবিতার মিল বিন্যাস কিরকম ভাবে হয়েছে। আমরা কবিতার অষ্টকের মিল বিন্যাসটা আমাদের বইয়ের একেবারে দেখবেন পাঠ শব্দার্থ অংশে উল্লিখিত আছে যে চতুর্দশপদী কবিতায় এই কবিতাটির মিল বিন্যাসে প্রথম 8টি চরণের মিল বিন্যাসকে এইভাবে লেখা আছে: ক খ ক খ ক খ খ ক। আমরা অনেকে কি করি, এটাকে না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, এবং ক্ষেত্র বিশেষ মুখস্থ করতেও হয়, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো এই কবিতার যে একেবারে শেষ দিকটায়, অর্থাৎ প্রতিটি চরণের শেষ শব্দগুলোর দিকে আমরা তাকাই। আমরা যদি দেখি এই যে নে, মনের নে, স্বপনের নে এবং ছলনের নে,
এবং স্তনের যে নে, এইখানে যদি আমরা তাকাই দেখতে পাবো, যদি এটাকে আমরা ক বলে চিন্তা করি এবং এই যে লে শব্দ যেটি আছে, এই লে শব্দটিকে যদি আমরা খ বলে চিন্তা করি, তাহলে দেখেন মিল বিন্যাসটা আপনার কাছে আরো বেশি বোধগম্য হবে। ক খ, ক খ, আবার দেখেন ক, এখানে যদি দেখেন খ, আবারও খ এবং পরিশেষে ক। তাহলে মিল বিন্যাসটি কি বোঝা গেল? দেখেন, অর্থাৎ সহজ ভাষায় আপনারা যখন বইয়ের দিকে তাকাবেন, দেখবেন কবিতার প্রতিটি শেষ চরণের যে শব্দগুলো, সেটা কোন ছন্দে তিনি লিখছেন। তাহলে এই ছন্দের প্রথম লাইনের সঙ্গে আমরা তৃতীয় লাইনের ছন্দের মিল পাই, একইভাবে আবার পঞ্চম লাইনের মিল পাচ্ছি। তাহলে আসলে হচ্ছে কি, এটা মূলত আমাদের অষ্টকের মিল বিন্যাস। এর পরবর্তী ধাপে আমরা ষষ্ঠকের মিল বিন্যাস নিয়েও একটু কথা বলবো এবং ষষ্ঠক নিয়েও আলোচনা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব কবিতার যে পরবর্তী অবশিষ্ট 6টি চরণ রয়েছে, যে 6টি চরণকে আমরা বলবো ষষ্ঠক। এই ষষ্ঠকে মূলত কি করা হবে? ষষ্ঠকে মূলত ভাবের পরিণতি, অর্থাৎ কবি যে অষ্টকে তার মনের মধ্যে যে দেশপ্রেম, যে স্মৃতি কাতরতা ফুটিয়ে তুলেছেন, তার পরবর্তী ধাপে তার মনে বা মননে কোন জায়গাটি আসলে এসেছে, সেই ব্যাপারটি আমরা দেখতে পাবো। কবি প্রথম যে ষষ্ঠকের প্রথম লাইনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে গেলেন, একটি প্রশ্ন, আর কি হবে দেখা। অর্থাৎ কবির মনে কিন্তু একটা সংশয় আমরা দেখতে পাই, যে তিনি কি আর তার সেই দেশ মাতৃকার বুকে বয়ে চলা কপোতাক্ষ নদীর কূলে যেতে পারবেন, এই প্রশ্ন কিন্তু কবি রাখছেন। তাহলে কবির মনে আমরা এখানে একটা সংশয় দেখতে পাচ্ছি। যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগর এতে দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে। অর্থাৎ কবি এবার সেই যে কপোতাক্ষ নদের কাছে মিনতি করছে, যে প্রজারূপে রাজরূপ সাগর এতে দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে। এখানে একটু আমরা প্রতিটি শব্দ একটু আলাদাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। এই প্রজাটা আসলে কে? এই প্রজা মূলত আমাদের কপোতাক্ষ নদ। যে কপোতাক্ষ নদ প্রতিনিয়তই তার জল সাগরকে কর হিসেবে দিচ্ছে, যেখানে সাগর হচ্ছে রাজা, অর্থাৎ রাজরূপে কি আছে বলেন তো? সাগর আছে। তাহলে প্রজারূপে রাজরূপ সাগর এটি দিতে, বাড়ি, বাড়ি শব্দের এটি মূলত জল বা পানির আরেকটি বাংলা প্রতিশব্দ। বাড়ি রূপ কর, কর আমরা সবাই জেনে থাকি, কর মূলত ট্যাক্স, তাই না? তাহলে এখানে কবি বলছে যে কপোতাক্ষ নদ তার যে জল বা পানি বা বাড়ি, সেটি ট্যাক্স বা কর হিসেবে কাকে দিতে চাচ্ছে, কাকে দেওয়ার মিনতি বা রিকোয়েস্ট যেটাকে আমরা বলি, সেটা করছে কাকে? কপোতাক্ষ নদকে। এবং তিনি আরো রিকোয়েস্ট করছে, বঙ্গজ জনের কানে সখা সখে রীতে, নাম তার নেওয়ার জন্য কবি কি করছেন? অনুরোধ করছেন, মিনতি করছেন, যে বঙ্গজ জন অর্থাৎ যারা বাঙালি আছে তার কাছে যেন এই কপোতাক্ষ নদ তার কথা পৌঁছে দেয়। অর্থাৎ তিনি যে প্রবাসে, এ প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ মধুসূদন বলছে যে আমি তো ভার্সাইতে বসে আছি, ফ্রান্সের ভার্সাইতে বসে আমি কপোতাক্ষ নদের অভাব অনুভব করছি। এই যে তাকে যে আমি ভালোবাসছি, এই ভালোবাসাটা যেন আমার দেশের মানুষ অর্থাৎ বঙ্গজ জন যেন জানতে পারে, এই কথাটি যেন বাংলার মানুষের কাছে কপোতাক্ষ নদ পৌঁছে দেয়, এই মিনতি তিনি ব্যক্ত করছেন। তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি, মূলত এখানে কবি ষষ্ঠক শুরু করেছেন একটা সংশয় নিয়ে, যে তার যে দেশ, তার যে নদী, অর্থাৎ যে নদীর তীরে কূলে তিনি বেড়ে উঠেছেন, সেই নদীর কাছে কি তিনি ফিরে যেতে পারবেন কিনা। যদি ফিরে যেতে না পারেন, তাহলে তিনি কপোতাক্ষ নদের কাছে মিনতি করছেন, অনুরোধ করছে যে যেন এই কপোতাক্ষ নদ সাগরের জলকে যখন বাড়িরূপ যেমন কর দিচ্ছে, ঠিক একইভাবে যেন তার কথা অর্থাৎ মধুসূদনের কথা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই মূলত আমাদের ষষ্ঠক। এবার ষষ্ঠকের মিল বিন্যাসের দিকে যদি আমরা তাকাই, আমরা যেমন অষ্টকের একটা মিল বিন্যাস পেয়েছিলাম, ষষ্ঠকের মিল বিন্যাসটাও দেখেন। এখানে যে বে শব্দটিকে, এটিকে আমরা ধরে নিলাম গ, তে যে শব্দটি আছে এটিকে আমরা ধরে নিলাম ঘ। কেন ধরছি? অর্থাৎ শেষ শব্দটি যেগুলো একই রকম, তাকে আমরা একটা সাংকেতিক চিহ্ন ক, খ, গ অথবা ঘ দিচ্ছি, ঠিক একইভাবে ভিন্ন ভিন্ন গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
আবার যেহেতু আমরা বে পেয়ে গেছি, বেকে যেহেতু আমরা সাংকেতিকভাবে গ বলছি, ঠিক একইভাবে তে পেয়ে গিয়েছি, এই তেকে সাংকেতিকভাবে আমরা ঘ বলছি। আবার একইভাবে যখন বে পেয়ে গিয়েছি তখন এটাকে আমরা সাংকেতিকভাবে বলছি গ, এবং শীর্ষে যে তে পেয়েছি এটিকে সাংকেতিকভাবে আমরা বলছি ঘ। তাহলে মিল বিন্যাস, ষষ্ঠকের মিল বিন্যাস গিয়ে দাঁড়ালো গ ঘ গ, ঘ গ ঘ। এই মূলত আলোচনা আমাদের কবিতার। এই কবিতাটাকে আমরা একেবারে যদি শেষ করতে চাই তাহলে আমরা এখানে কয়েকটি বিষয় দেখতে পেয়েছি। এক নম্বর যে বিষয়টি দেখতে পেয়েছি, কবির স্মৃতি কাতরতা, সেই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে তার যে শৈশব কৈশোরের স্মৃতি কাতরতা, একই সঙ্গে কবির দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এবং কবি এই যে দেশপ্রেমে মত্ত হয়েছে এবং তার ভিতরে কিন্তু আমরা অনুশোচনা বোধও দেখতে পাচ্ছি। মূলত এই সব কিছু সংমিশ্রণ নিয়ে আমাদের এই কপোতাক্ষ নদ, এই সনেটটি বা চতুর্দশ পদী কবিতাটি। আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আপনারা যদি পরবর্তীতে আরো এরকম ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের যে অফলাইন ক্লাসটি রয়েছে, অর্থাৎ সরাসরি যে ক্লাসটি রয়েছে সেখানে এসে যোগদান করতে পারেন। আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কোচিং এর যে ঠিকানা বা আরো আনুষঙ্গিক তথ্যগুলি। আপনাদের সকলের প্রতি শুভ কামনা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।